কম্পোনেন্টটাকে, তখন তখন এই ওয়েভটা মাঝখান থেকে এরকম শুরু হয়ে যাবে না? মাঝখান থেকে শুরু হবে না? এরকম হয়ে যাবে না ওয়েভটা? এই ডিসি কম্পোনেন্টটাকে যদি জিরো করে দিই, এই ওয়েভটাও এরকম হয়ে যাবে না যে আপনার মাঝখান থেকে শুরু হবে, মানে মাঝখান থেকে হয়ে এরকম কমতে থাকবে? মানে আমি যেটা বুঝতে যাচ্ছি, আমরা যদি প্রতিটা যদি ডিসি কম্পোনেন্টকে যদি জিরো করে দিই, প্রতিটা ফেজে ওয়েভটা এখন সেম হয়ে যাবে। তো প্রতিটা ফেজে ওয়েভটা তখন কিরকম হয়ে যাবে? যদি ডিসি কম্পোনেন্টকে জিরো করে দিই, ওয়েভটা তখন এরকম হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। তো এখানে এই জিনিসটা বোঝাচ্ছে, বলতেছে যে তো আপনার স্যার আবার একটু অ্যানালাইসিসটা বলতেন আমরা, স্যার। জি, স্যার আবার একটু রিপিট করতেন। মানে আমাদের প্রতিটা ফেজে যে ডিসি কম্পোনেন্ট আছে, ওই ডিসি কম্পোনেন্টটার কারণেই প্রতিটা ফেজে ফল্ট কারেন্ট ভিন্ন ভিন্ন হয়। তো এখন আমরা সিম্পলি অ্যানালাইসিস করার জন্য, অ্যানালাইসিসটাকে সিম্পলিফাই করার জন্য আমরা কি করব? ডিসি কম্পোনেন্টটাকে এলিমিনেট করে বিবেচনা করব, যাতে সবগুলিকে একত্রে আমরা অ্যানালাইসিস করতে পারি আর কি। ঠিক আছে? ডিসি কম্পোনেন্ট যদি বাদ দিয়ে দিই প্রতিটা ফেজ থেকে, প্রতিটা ফেজের ফল্ট কারেন্ট থেকে, তখন প্রতিটা ফেজের ফল্ট কারেন্টে এরকম হয়ে যাবে, মানে সেম হয়ে যাবে। এই যে এখানে যে চিত্রটা দেখাচ্ছি, ঠিক আছে? মানে প্রথমে বাড়তেছে হঠাৎ করে, তারপর ওইখান থেকে আস্তে আস্তে কমতে কমতে একসময় গিয়ে স্টেডি স্টেট হচ্ছে, এরকম। তো আপনার এখন এই জিনিসটা আমি এখন একটু আলোচনা করতেছি। এই ছবিটা আসছে নাকি বলেন আপনারা? দেখতেছি স্যার। আছে স্যার। হ্যাঁ। এখানে যে ফিগার 2.4 লিখতে পারেন যে ফল্ট কারেন্ট ইন ইচ ফেজ, ফল্ট কারেন্ট ইন ইচ ফেজ if DC component is eliminated. DC component is eliminated. আচ্ছা, এখন আমরা মেইন পারে আসি। তো যখন আমাদের শর্ট সার্কিট হচ্ছে টার্মিনালে, শর্ট সার্কিট হওয়ার সাথে সাথেই আপনার হচ্ছে যে রিঅ্যাকটেন্স আছে আপনার, ঠিক আছে? ওই টার্মিনালগুলি যে রিঅ্যাকটেন্স আছে, ওই রিঅ্যাকটেন্সটা সাথে সাথে টেম্পোরারিলি অনেক কমে যায়। আবার বলতেছি, টার্মিনালটা শর্ট সার্কিট হওয়ার সাথে সাথে টার্মিনালের যে রিঅ্যাকটেন্স আছে, স্টেডি স্টেট রিঅ্যাকটেন্স, ওই রিঅ্যাকটেন্সটা, এটা কিন্তু জেনারেটর ইনবিল্ট রিঅ্যাকটেন্স না, এটা যে টার্মিনাল যে স্টেডি স্টেট রিঅ্যাকটেন্স, ওই রিঅ্যাকটেন্সটার সাথে সাথে আপনার কি হয়ে যাবে? টেম্পোরারিলি কমে যাবে। হ্যাঁ, কেন কমে যাবে? কারণ হচ্ছে আপনারা জানেন যে প্রতিটা জেনারেটরেই বা সিঙ্ক্রোনাস যেসব মেশিন আছে, ওই মেশিনগুলিতে আপনার হচ্ছে কি যে ড্যাম্পার ওয়াইন্ডিং থাকে এক্সট্রা একটা, আর একটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং থাকে। আর্মেচার ওয়াইন্ডিং তো আমরা আর্মেচারের মধ্যে যে পেঁচাই, ওয়াইন্ডিং পেঁচাই, তার কয়েল পেঁচাই, ওইটাকে আমরা আর্মেচার ওয়াইন্ডিং বলতেছি। তো ড্যাম্পার ওয়াইন্ডিং কেন ইউজ করতেছি? ড্যাম্পার ওয়াইন্ডিং ইউজ করে যে আপনারা জানেন যে যখন আপনি মানে একটা মোটরকে বা একটা জেনারেটরকে রান করতেছেন, তো রান করলে আপনার বিভিন্ন রকমের সমস্যা, ডিস্টারবেন্সেস কারণে, যেমন হচ্ছে ডিস্টারবেন্স বলতে কি বোঝাচ্ছি, যে হঠাৎ করে লোড চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, জেনারেটর রান করতেছে বা মোটর রান করতেছে, যে লোড আছে লোডটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যেতে পারে, বা শর্ট সার্কিট হইতে পারে। এইসবের কারণে আপনার মোটরটা, রোটরের যে সিঙ্ক্রোনাস স্পিড আছে, রোটর সিঙ্ক্রোনাস স্পিড থেকে সরে যেতে চাই, সিঙ্ক্রোনাস স্পিড থেকে কি হয়ে যেতে চাই? সরে যেতে চাই। তো এখন এই একটা সিঙ্ক্রোনাস মোটরকে তো রোটর কখনো সিঙ্ক্রোনাস স্পিড থেকে সরে যেতে দেওয়া যাবে না, কারণ এটা স্বাভাবিক যে আপনার সিঙ্ক্রোনাস মোটর বা অল্টারনেটর, এটা সবসময় রোটরটা সিঙ্ক্রোনাস স্পিডে মুভমেন্ট করবে। তো সিঙ্ক্রোনাস স্পিডটা ফিক্স রাখার জন্য আমরা কি করে? একটা ড্যাম্পার ওয়াইন্ডিং ইউজ করি। ওই ড্যাম্পার ওয়াইন্ডিংটা কি করবে? এই রোটরটা যখন সিঙ্ক্রোনাস স্পিড থেকে সরে যেতে চাইবে, তখন ওই ড্যাম্পার ওয়াইন্ডিংটা বিপরীত দিকে একটি ইলেকট্রোম্যাগনেটিক টর্ক দিবে, ইন্ডিউস করবে একটা ইলেকট্রোম্যাগনেটিক টর্ক, যেটা কি করবে? ওই রোটরের আনডিজায়ার্ড যে মোশন গুলি ক্রিয়েট হয়েছিল, ওই মোশনকে বাধা দিবে। ফলে মোশনটা বাধা দেওয়ার ফলে কি হবে? ওই রোটরটা আবার আগের মেইন যে সিঙ্ক্রোনাস স্পিড, ওই সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরতে থাকবে। মানে সিঙ্ক্রোনাস স্পিড থেকে দূরে যাবে না। ধরেন যে দূরে যেতে চাচ্ছিল, ধরেন যে এদিকে দূরে যেতে চাচ্ছিল,
মানে বেড়ে যেতে যাচ্ছিল, তো কি করবে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক কি করবে, বিপরীত দিকে টর্ক দিবে ওই ড্যাম্পার ওয়াইন্ডিং, বিপরীত দিকে টর্ক দিলে কি হবে, রোটরটা আবার ওই সিঙ্ক্রোনাস স্পিডে ফেরত এসে যাবে সাথে সাথে। ঠিক আছে, এটা হচ্ছে ড্যাম্পার ওয়াইন্ডিং এর কাজ। যে ড্যাম্পার ওয়াইন্ডিং এর কাজ কি, রোটরকে সবসময় সিঙ্ক্রোনাস স্পিডে মুভমেন্ট করতে দিবে, সিঙ্ক্রোনাস স্পিড থেকে বের হইতে দিবে না। ঠিক আছে, বুঝতে পারছেন ড্যাম্পার ওয়াইন্ডিং এর কাজ? Yes, জি sir. স্যার। তো এখন আপনার রোটরের মধ্যে আপনার ওই মেশিনের মধ্যে ড্যাম্পার ওয়াইন্ডিং আছে, আর্মেচার ওয়াইন্ডিং আছে। তো কি হয়, যখনই শর্ট সার্কিট ক্রিয়েট হয় টার্মিনালে, তখনই ওই দুইটা ওয়াইন্ডিং এর যে ড্যাম্পার ওয়াইন্ডিং এ তো কারেন্ট যাচ্ছে, আর্মেচার ওয়াইন্ডিং এও কারেন্ট যাচ্ছে। তো কারেন্ট যাওয়ার কারণে আপনার দুটোটার মধ্যে, দুটোটার থেকে ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে। ওই দুটোটার যে ম্যাগনেটিক ফ্লাক্স আছে ওদের মধ্যে একটা ইন্টারাকশন হয়। ওই ইন্টারাকশনের ফলে আপনার রিঅ্যাকটেন্স যেটা হিস্টেরিসিস রিঅ্যাকটেন্সটা সাথে সাথে কমে যায়। তো এখন আপনার রিঅ্যাকটেন্স কমে গেলে কি হবে ভাই, বলেন তো? কারেন্টের ফ্লো বাড়ে যাবে। হ্যাঁ, হিস্টেরিসিস রিঅ্যাকটেন্স যখনই অনেক কমে গেছে, এখানে বলতেছেন অনেক কমে, টেম্পোরারিলি অনেক কমে গেছে, কমে যাওয়ার সাথে সাথে কারেন্টটা অনেক বেড়ে যাবে। কারেন্টটা কি হবে, অনেক বেড়ে যাবে। এই যে এই কারেন্টটাই তখন সর্বোচ্চ থাকে আর কি, ফল কারেন্ট একদম শুরুতে। এই কারেন্ট যেটা সর্বোচ্চ এখন, এটাকে বলি হচ্ছে, এই সময়টাকে আমরা বলি হচ্ছে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড। এটা হচ্ছে আপনার 4 থেকে 5টা সাইকেল এরকম থাকে, 4 থেকে 5টা সাইকেল এরকম কারেন্টটা অনেক হাই থাকে। বুঝতে পারছেন? এই দেখেন এইখানে এতটুকু দেখাইছে, এই পিরিয়ডটাকে আমরা কি বলতেছি, সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড। এই পিরিয়ডে কি থাকে আপনার, যে কারেন্টটা অনেক হাই থাকে, এই পিরিয়ডে আপনার এইচডিএস এর রিঅ্যাকট্যান্সটা অনেক কম থাকে। কিসের কারণে, ড্যাম্পার ওয়াইন্ডিং আর আর্মেচার ওয়াইন্ডিং এর কারণে, ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স এর ইন্টারাকশনের কারণে। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এখানে এই কথাটাই বলতেছে আপনাদেরকে, যে কথাটা বলছি, যে বলতেছে এই যে কমপ্লেক্স ম্যাগনেটিক ফ্লাক্স যে ইন্টারাকশন ক্রিয়েট হয় এই যে দুইটা ওয়াইন্ডিং এর মধ্যে, ওই ইন্টারাকশনটা কি হবে, ইন্টারাকশনটা কার কারণে হবে, ওই যে ড্যাম্পার ওয়াইন্ডিং, ফিল্ড ওয়াইন্ডিং এসবের মধ্যে, ওইসবের ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্সের যে ইন্টারাকশনের কারণে আপনার একটা ট্রানজিয়েন্ট কন্ডিশন ক্রিয়েট হবে। ওই ট্রানজিয়েন্ট কন্ডিশনে কি হবে আপনার, যে ড্রামাটিক্যালি বলতেছে, মানে এটা আপনি মানে বুঝতেও পারবেন না, হঠাৎ করে সাডেনলি আপনার মেশিনের রিঅ্যাকটেন্সটা ওরা কমায় ফেলবে, এই ইন্টারাকশনটা। ঠিক আছে, কমায় কি হবে আপনার, যেহেতু রিঅ্যাকটেন্সটা রিডিউস হয়ে গেছে হঠাৎ করে, এবং এটা টেম্পোরারি। টেম্পোরারি মানে কি, অল্প সময়ের জন্য, এই যে 3-4 সাইকেল, 3 থেকে 5 সাইকেল বলছি না আমি, তো এই অবস্থায় আপনার শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট কারেন্টটা অনেক হাই হবে, এবং এটা হচ্ছে ফার্স্ট ফিউ সাইকেল। এই কথাগুলো আমি যেগুলি বলছি এগুলো আবার ইংলিশে এখানে বলছে আর কি। তো তারপরে এখন আপনাদের সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড তো বুঝছেন না, মানে এতটুকু, এই যে প্রথম ফিউ সাইকেল যেটা, ওইটা তো অনেক হাই কারেন্ট ফ্লো হবে। এখন এইভাবেই এই যে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড তো বুঝলাম, পরে তো এর পরের গুলি কি হয়, মানে এরপর আমি তো বললাম যে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড থাকবে হচ্ছে প্রথম ফিউ সাইকেল। তো এরপরে সাইকেল গুলি বা পুরো সময় জুড়ে ফল যতক্ষণ আছে ততক্ষণ কারেন্টটা কিরকম হবে, ততক্ষণ কারেন্ট কি ওই যত হাই কারেন্ট একটা পাইছি, ধরেন আমরা এক সময় 100 অ্যাম্পিয়ার, 1000 অ্যাম্পিয়ার কারেন্ট পাইছেন, ওই কারেন্টটা কি সবসময় বলবৎ থাকবে না। এখানে আপনার ফল্টের ফলে যে কারেন্টটা ক্রিয়েট হয়, এই যে থ্রি ফেজ ফল্টের ফলে যে কারেন্টটা ক্রিয়েট হয়েছে, ওইটাকে আমরা 3টা কম্পোনেন্টে ভাগ করতে পারি। এগুলিকে বলা হচ্ছে সিমেট্রিক্যাল এসি কম্পোনেন্ট অফ দ্য ফল কারেন্ট। 3টা কম্পোনেন্ট কি কি, ওইটাকে আমরা সময় অনুযায়ী ভাগ করতেছি আর কি, 3টা পিরিয়ড অনুযায়ী। একটাকে বলে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড, একটাকে বলে ট্রানজিয়েন্ট পিরিয়ড, আর একটা বলে স্টেডি স্টেট পিরিয়ড। তো সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড কতক্ষণ থাকে ভাই, ওই যে বলছি ফার্স্ট ফিউ সাইকেল, ফল্ট হওয়ার প্রথম 10 থেকে 20 মিলি সেকেন্ড। ওই অবস্থায় কি হবে, এসি কারেন্টটা এই যে দেখেন এখানে ছবি দেখে বুঝতে অনেক লার্জ হয়, যেহেতু এটা ফল্টের সাথে সাথে। ট্রানজিয়েন্টটা কি, এখন কমে যাওয়ার ফলে ট্রানজিয়েন্টটা, এখন ট্রানজিয়েন্ট পিরিয়ডটা শুরু হচ্ছে, ট্রানজিয়েন্ট পিরিয়ডে আরো কম কারেন্ট ফ্লো হবে। কিন্তু একটা, এই দুইটা ছবির মধ্যে একটু যদি ভালো করে দেখেন, এই যে ট্রানজিয়েন্ট পিরিয়ড বোঝাচ্ছে হচ্ছে এতটুকু, এই যে আপনার ট্রানজিয়েন্ট পিরিয়ড বোঝাচ্ছে এতটুকু, আর এটা হচ্ছে আমরা সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড। এতটুকু পিরিয়ডে আপনি যদি ছবিটা ভালো করে দেখেন, বলেন তো আমাকে,
কোন পোর্শনে কারেন্টটা অনেক রেপিডলি ফল করতেছে? বুঝছেন আমার কোশ্চেন? স্যার ট্রানজিয়েন্টে। ট্রানজিয়েন্টে কেন ফল করবে ভাই? এই যে সাব ট্রানজিয়েন্টে না র্যাপিডলি ফল করতেছে। এই যে হাই থেকে হঠাৎ এরকম, এটার ঢাল দেখেন, এটার ঢাল হচ্ছে এরকম, আর ট্রানজিয়েন্টের ঢাল তো হচ্ছে এরকম, কোনটার ঢাল খারাপ বেশি? সাব ট্রানজিয়েন্ট। সাব ট্রানজিয়েন্টের ঢাল খারাপ বেশি, তাহলে এটার ফল রেট আরো বেশি ট্রানজিয়েন্ট থেকে। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। হ্যাঁ। তো ওই সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডের পরে ও হচ্ছে এখন আস্তে আস্তে ফল করবে। কেন? ও এখন স্টেডি স্টেট, কারেন্টটা স্টেডি স্টেট একটা কনস্ট্যান্ট ভ্যালুর দিকে যাচ্ছে, সে কারণে কারেন্টটা এখন আস্তে আস্তে ফলস, এটা স্লোয়ার রেট। ঠিক আছে? ফর আপ টু অ্যাবাউট, এবং এই পিরিয়ডটা কতক্ষণ থাকে? প্রায় যেহেতু আস্তে আস্তে ফল করতেছে, তাই এই পিরিয়ডটা প্রায় 500 মিলি সেকেন্ড পর্যন্ত থাকে। দেখেন সাব ট্রানজিয়েন্ট থেকে কিন্তু ট্রানজিয়েন্টের পিরিয়ড অনেক গুণ বেশি। যদি এটাকে 10 গুণ ধরি, প্রায় 50 গুণ বেশি। মানে সাব ট্রানজিয়েন্টকে যদি 10 মিলি সেকেন্ড ধরি, ঠিক আছে? আর এসি স্টেট কি? কারেন্ট এখন কিসে চলে আসছে? ওই যে একটা নর্মাল ভ্যালুতে চলে আসছে। ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। হুম। তো এখন আপনার সাব ট্রানজিয়েন্টটা তো বুঝলাম যে সাব ট্রানজিয়েন্টটা কেমনে কি হচ্ছে, ড্যাম্পার ওয়াইন্ডিং আর আপনার ওই কি বলা যায়, ড্যাম্পার ওয়াইন্ডিং আর একটা কিসের কিসের মধ্যে ইন্টারেকশন ছিল বলেন তো? স্যার আর্মেচার ওয়াইন্ডিং। আর্মেচার ওয়াইন্ডিং এর মধ্যে হ্যাঁ, আর্মেচার ওয়াইন্ডিং এর মধ্যে ইন্টারেকশনের কারণে। এখন কথা হচ্ছে ট্রানজিয়েন্টটা কেমনে ক্রিয়েট হয়। তো তো ট্রানজিয়েন্টটা দেখানোর আগে আবার এটা দেখাই, এই যে আমি কিছুক্ষণ আগে যে ঢাল দিয়ে বুঝাইছিলাম, এটা ওরা ঢাল দিয়ে বুঝাচ্ছে। ঠিক আছে? যে তিনটা ফল কারেন্টকে আমরা যে ম্যাগনিটিউড এদিকে দেখাইছি, এদিকে দেখাইছি ম্যাগনিটিউড, যেটা হচ্ছে লগারিদমিক স্কেল। ঠিক আছে? আর এদিকে দেখাচ্ছে দেখাচ্ছে হচ্ছে সময়, সময় হচ্ছে লিনিয়ার স্কেলে, মানে লিনিয়ার হচ্ছে 1 2 3 4 এভাবে। আর লগারিদমিক হচ্ছে আপনার ধরেন যে কারেন্টটা যদি 1000 অ্যাম্পিয়ার হয়, তাহলে এখানে লগ 1000। এটা হচ্ছে লগারিদমিক স্কেল। এই স্কেলে এটাকে স্কেলিং করা হয়েছে আর কি। তো এইভাবেও যদি দেখেন, তাহলে আপনি দেখবেন যে সাব ট্রানজিয়েন্ট কারেন্টটার ঢাল কিন্তু পুরা খাড়া। ঠিক আছে? এটা অনেক ইনস্ট্যান্টানিয়াসলি ফল করতেছে। ট্রানজিয়েন্ট পিরিয়ডটা আরো কম ফল করতেছে, তারপরে স্টেজটা আমরা কারেন্টটা ফিক্সড থাকতেছে, ফল কারেন্টটা। ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। তো এখন আবার আমরা মানে সাব ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট, তারপরে স্টেজ এগুলিতে আসি। তো ট্রানজিয়েন্টটা আবার বোঝানোর আগে, মানে ট্রানজিয়েন্টটা কেমনে ক্রিয়েট হচ্ছে এটা বোঝানোর আগে আবার একটু কয়েকটি ইকুয়েশনে আসি। যে সাব ট্রানজিয়েন্ট কারেন্ট, এটা যখন ফ্লো করতেছে, মানে কি এটা ফল্ট হওয়ার সাথে সাথে প্রথম 10 থেকে 20 মিলি সেকেন্ড প্রথম কিছুটা ফিউ সাইকেল। তো এই সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে যে কারেন্টটা ফ্লো করে, এটাকে আমরা বলছি সাব ট্রানজিয়েন্ট কারেন্ট। এটাকে আমরা দেখাবো হচ্ছে আই এর পরে ডবল প্রাইম দিয়ে। ঠিক আছে? তো এই অবস্থায় আমরা জেনারেটরের মধ্যে যে রিঅ্যাকটেন্সটা কাজ করতেছে, এটাকে আমরা বলি সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স। সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে যে রিঅ্যাকটেন্সটা কাজ করে, এটাকে আমরা কি বলবো? সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স। এই সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স কে আমরা দেখাবো হচ্ছে এক্স ডি এর পরে। ধরেন যে এটা একটা কার্ভ, এই যে এখানে যে শীর্ষবিন্দুগুলি আছে, শীর্ষবিন্দুকে আমরা সবগুলিকে যোগ করার পরে পেছনের দিকে আবার বর্ধিত করব। এই পেছনের দিকে বর্ধিত করাকে বলা হচ্ছে এক্সট্রাপোলেট করা। আপনারা সম্পাদ্য উপাদ্য পড়ছে, পড়ার না স্টুডেন্টদেরকে ওইখানে আমরা বলি না বর্ধিত করো? হ্যাঁ, পেছনের দিকে বর্ধিত করো। ওই বর্ধিত করা মানে হচ্ছে ওই যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য টুপাদ্য পড়ায় না এখানে। তো ওইখানে বর্ধিত করাটা মানে হচ্ছে পিছনের দিকে বর্ধিত করা মানে হচ্ছে এক্সট্রাপোলেট করা ডাটাকে। আমরা মানে পিছনের ডাটা জানি না, তো পেছনের ডাটা আমরা কেমনে বের করব? সামনের ডাটাগুলিকে অ্যানালাইসিস করে পেছনের দিকে
ডাটাগুলি নিজে থেকে ক্রিয়েট করবো আর কি, এটাকে হচ্ছে এক্সট্রাপোলেট করা বলে। তো পেছনে যখন বাড়াইছি, এই রেখাটা কি হয়েছে, আমরা সি বিন্দুতে ছেদ করছে না এই এক্স ইয়াকে ওয়াই অক্ষকে, মানে ফল যখন শুরু হচ্ছে আর কি, t=0 সময়ে ফলটা যখন শুরু হচ্ছে তখন কি সি বিন্দুতে ছেদ করছে তো? জি স্যার। আমার কথা বুঝলেন আপনারা? এই যখন এই ডাটাগুলিকে যখন আমি পিছনে এক্সট্রাপোলেট করছি, এটা কি হয়েছে, এই ওয়াই অক্ষকে সি বিন্দুতে ছেদ করছে। এটা কোন সময়, t=0 সময় যখন ফলটা ক্রিয়েট হচ্ছে। ফলটা যখন ক্রিয়েট হচ্ছে, তো আমি কি বলতে পারি, ফলটা যখনই ক্রিয়েট হচ্ছে তখন সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে সব থেকে হাইয়েস্ট কারেন্ট কত বলতে পারি? এই যে ওসি কে বলতে পারি না, ওসিটা সবচেয়ে হাইয়েস্ট কারেন্ট বলতে পারি না আমি? জি স্যার। এটা হচ্ছে আপনার এখানে সাবট্রানজিয়েন্ট কারেন্ট। তো সাবট্রানজিয়েন্ট কারেন্ট আমরা এখন এখানে যে ছবিটা দেখাইছি, ঠিক আছে, তো এখানে যে ছবিটা দেখাইছি এটা হচ্ছে আপনার কি ভ্যালু, কে বলতে পারবেন? এখানে যে ছবি, কিরে একটু দাঁড়ান, কেউ ভিডিও টিডিও অন করিয়ে না, আপনাদের ইয়ে এসে যাচ্ছে তো। আচ্ছা, এখানে যে কারেন্টটা দেখাইছি, মানে যে মানটা এখন বলতেছি ওসি মানটাকে আমরা আরএমএস ভ্যালু বলছি নাকি আমি ডিসি ভ্যালু বলছি, মানে ফিক্স ভ্যালু বলছি? ওসি বলতেছি যে কারেন্ট, মানে t=0 সময় কারেন্টটাকে ওসি বলতেছি না, এই মানটা বলতেছি না, এটা আমরা ফিক্স না মানে ডিসি এটা। তো আমি আমি যখন আই ডবল প্রাইম বলতেছি, এটা কিন্তু একটা আরএমএস ভ্যালু, মানে ফল কারেন্টের আরএমএস ভ্যালু। তাহলে আমাদের কি করতে হবে, ওসি কে √2 দিয়ে ভাগ দিতে হবে যাতে আমি আরএমএস ভ্যালুটা পাই। বুঝতে পারছেন? জি স্যার। আমি বুঝলাম না কথাটা কি বলছি, আবার বলতেছি, এই ভিডিও অন করিয়েন না এখন। আচ্ছা, কি বলতেছি যে এখানে আমরা যখন এক্সট্রাপোলেট করে যে ডাটাটা পাইছি, t=0 সময় যে ডাটাটা পাইছি, এটা কিন্তু একটা ফিক্স ভ্যালু বা ডিসি ভ্যালু বলতে পারেন আর কি। তো আমার থেকে আই ডবল প্রাইম যেটা ফল্ট সাবট্রানজিয়েন্ট কারেন্ট আরএমএস ভ্যালু, এটা পাওয়ার জন্য কি করতে হবে, ওই ওসি কে √2 দিয়ে ভাগ করতে হবে। আরেকটা জিনিস কি, আমরা ওই অবস্থায় ফল্ট অবস্থায় যে জেনারেটরের ভোল্টেজ ওইটাকে আমি ফল্টের যে রিঅ্যাকটেন্স সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স ওইটা দিয়ে যদি ভাগ দিয়ে দিই, ম্যাগনেটিউডকে যদি সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স দিয়ে ভাগ দিয়ে দিই, সাবট্রানজিয়েন্ট কারেন্টটা পাবো। বুঝতে পারছেন? বুঝছেন? জি স্যার। তো আপনাদের এখানে যে জিনিসটা বলতেছে, আরেকটা কথা বলতে, যে টাইম কনস্ট্যান্ট অফ দ্য সাবট্রানজিয়েন্ট কারেন্ট ডিনোটেড বাই, এটাকে আপনি টি ডবল প্রাইম দিয়ে ডিনোট করতে পারেন। এবং এটা আপনি ওই যে কিছুক্ষণ আগে যে ছবিটা দেখাইছি যে স্লোপ, এই স্লোপ থেকে আপনি টাইম কনস্ট্যান্টটা বের করতে পারেন এখানে। তারপরে আপনার যে ট্রানজিয়েন্ট কারেন্টটা কেন ক্রিয়েট হয়, তো ট্রানজিয়েন্ট কারেন্টটা ক্রিয়েট হওয়ার কারণ হচ্ছে যে আপনার সাব ট্রানজিয়েন্ট কারেন্টটা, তো আবার বলছি, সাব ট্রানজিয়েন্ট কারেন্টের কারণ ছিল হচ্ছে ড্যাম্পার ওয়াইন্ডিং আর আর্মেচার ওয়াইন্ডিং এর মধ্যে যত কম্পোনেন্ট গুলি আছে ওদের মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্স আছে, ওই কম্পোনেন্ট গুলি যে ম্যাগনেটিক ফ্লাক্স আছে, ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে কমপ্লেক্স ইন্টারেকশনের কারণে রিঅ্যাকটেন্সটা হঠাৎ করে রিডিউস হয়ে যায় টেম্পোরারিলি, ফলে আপনার অনেক হাই ফল কারেন্ট ফ্লো হয়, এটাকে আমরা সাব ট্রানজিয়েন্ট কারেন্ট বলতেছিলাম। আর ট্রানজিয়েন্ট কারেন্টটা হচ্ছে যে যে আপনার মানে যখনই ফলটা ক্রিয়েট হবে, এটা একটু ভালো করে বুঝেন, যখনই ফলটা ক্রিয়েট হবে তখনই আপনার, এখন সিঙ্ক্রোনাস জেনারেটর আপনার কি ফিল্ড সার্কিট থাকে না এক্সাইটেশনের জন্য, ঠিক আছে? তো এই যে ফিল্ড সার্কিটের মধ্যে ফল্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে ফিল্ড সার্কিটের মধ্যে একটা ডিসি কম্পোনেন্ট ইন্ডিউস হয়, ডিসি কম্পোনেন্ট অফ কারেন্ট ইন্ডিউস হয় অল্প সময়ের জন্য, ট্রানজিয়েন্ট, ঠিক আছে? ফিল্ড সার্কিটের মধ্যে কি হবে, ডিসি কম্পোনেন্ট অফ কারেন্ট ইন্ডিউস হবে অল্প সময়ের জন্য, সেখানে এটাকে বলা যায় ট্রানজিয়েন্ট ডিসি কম্পোনেন্ট। এখন ফিল্ড সার্কিটের মধ্যে যখনই কারেন্ট ইন্ডিউস হয়েছে অল্প সময়ের জন্য, কি হবে আপনার ফিল্ড সার্কিটের যে কারেন্টটা ওইটা অল্প সময়ের জন্য বেড়ে যাবে না?
তো ফিল্ড সার্কিটের কারেন্ট, এই যে ট্রানজিয়েন্ট ফিল্ড কারেন্ট যেটা আপনার অ্যাপ্লাই হয়েছে, ওইটা কি করবে আপনার যে জেনারেটরের মধ্যে যে ভোল্টেজটা, ওই ভোল্টেজটা এখন ফিল্ড সার্কিটের মধ্যে কারেন্ট বেড়ে যাওয়া মানে কি, ফিল্ড সার্কিটের মধ্যে আপনার অল্প সময়ের জন্য কারেন্ট বেড়ে যাওয়া মানে কি এক্সাইটেশন বেড়ে যাওয়া না? জি স্যার। আর এক্সাইটেশন বেড়ে গেলে আপনার কি হবে, সাথে সাথে আপনার কি হবে, জেনারেটরের যে ভোল্টেজ, ওই জেনারেটর ভোল্টেজটা বেড়ে যাবে। ঠিক আছে, জি জেনারেটর ভোল্টেজ বেড়ে গেলে কি হবে, আবার এটা আবার আপনি একইভাবে বলতে পারেন কি ভোল্টেজ বেড়ে গেছে মানে কি সাথে সাথে আপনার মেশিনের যে কারেন্টটা বা ফল কারেন্টটাও বেড়ে গেছে। বুঝতে পারছেন হ্যাঁ স্যার। কেন এই অবস্থায় মানে ফল কারেন্টটা এক্সিস্ট করে, মানে এই ট্রানজিয়েন্ট পিরিয়ডে মানে ড্যাম্পার ওয়ার্নিং এর রিঅ্যাকশন গুলি চলে গেছে, কিন্তু এই অবস্থায় দেখা যাচ্ছে যে আপনার ফিল্ড সার্কিটে একটা একটা কারেন্ট ফ্লো হচ্ছে, ডিসি কম্পোনেন্ট অফ কারেন্ট ট্রানজিয়েন্ট পিরিয়ড, অল্প পিরিয়ডের জন্য এই ট্রানজিয়েন্ট পিরিয়ডে আপনার হচ্ছে একটা এক্সট্রা কারেন্ট ফ্লো হচ্ছে, ডিসি কম্পোনেন্ট অফ কারেন্ট ফিল্ড সার্কিটে। ওর ফলে আপনার এক্সাইটেশন বেড়ে আপনার হচ্ছে জেনারেটেড ভোল্টেজটা বেড়ে যাচ্ছে, ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজটা বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে কি হচ্ছে আপনার ফল কারেন্টটা, এখানেও ফল কারেন্টটা একটু হাই রয়ে গেছে, কিন্তু এই অবস্থায় ফল কারেন্টটা এত হাই না যে ওই সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডের মতো অনেক বেশি ফল কারেন্ট ফ্লো হবে। অবশ্যই ফল কারেন্ট ফ্লো হচ্ছে এটা মোটামুটি একটা হাই, এবং এটা আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে, এটার ঢাল অনেক কম থাকে আগেরটা থেকে। তো এই অবস্থায় সেম, যেহেতু আপনার মানে টাইম কনস্ট্যান্ট বা ঢাল, এখানে ট্রানজিয়েন্ট পিরিয়ডের ঢাল হচ্ছে মানে টাইম কনস্ট্যান্ট এখানে যে জিনিসটা বোঝাচ্ছে যে মানে ট্রানজিয়েন্ট পিরিয়ডটা যে সময় জুড়ে আছে আর কি, এইটা কি আপনার সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড থেকে অনেক বেশি, বা ড্যাম্পার ওয়ার্নিং এর কারণে যে টাইম কনস্ট্যান্ট ওইটা থেকে অনেক বেশি, ফলে আপনার ট্রানজিয়েন্ট পিরিয়ডটা কি হবে, মানে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড থেকে আরো বেশিক্ষণ থাকবে, যেহেতু এটা টাইম কনস্ট্যান্ট বেশি। ঠিক আছে, তো এখানে কি বলতেছে যে দিস কারেন্ট ইজ অফেন as much as 5 times the ST ফল, মানে ST ফল কারেন্ট যতটুকু এটা থেকে সাধারণত 5 গুণ বেশি থাকে ট্রানজিয়েন্ট পিরিয়ডে, মানে as much as 5 টাইমস 5 থেকে 6 গুণ এরকম থাকবে আর কি। তো এরপর আমরা যদি ST আসি, আর এটা তো বুঝাইতে হচ্ছে আপনাদেরকে ওবি কেন আসছে, এটা কি বুঝতেছেন আপনারা? ওবি বাই √2 কেন আসছে এটা একটু বলেন তো আমাকে কেউ, ট্রানজিয়েন্ট কারেন্টটা। আর ট্রানজিয়েন্ট কারেন্ট আমরা এরকম একটা প্রাইম দিয়ে দেখাই, সাব ট্রানজিয়েন্ট দেখাইছিলাম হচ্ছে ডবল প্রাইম দিয়ে, ট্রানজিয়েন্ট দেখাচ্ছি একটা প্রাইম দিয়ে। আমার কোশ্চেন হচ্ছে এটা এখন ওবি বাই √2 কেন বলছে, এটা কেউ বলতে পারবেন? RMS ভ্যালু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা তো বলতাম যে আরএমএস ভ্যালু, কিন্তু ওবি বাই √2 কেন, আগেরটা তো ছিল ওসি বাই √2। এটা স্যার ট্রানজিয়েন্ট কারেন্টটাকে স্যার বর্ধিত করলে বি পর্যন্ত যাচ্ছে ওই জন্য। হ্যাঁ, এটা এই এটা এটা বুঝছেন, ও কি বলছে, এই যে ট্রানজিয়েন্ট কারেন্ট মানে ট্রানজিয়েন্ট পিরিয়ডে যে কারেন্ট গুলো, এই যে এটা এগুলিকে যদি আপনি ডট ডট দিয়ে কানেকশন করেন, তারপরে যদি পেছনে বর্ধিত করেন, তাহলে এটা এই যে বি পর্যন্ত যাবে, মানে ফল্টের সময় আপনি এই পরিমাণ ওবি পরিমাণ কারেন্ট পাচ্ছেন বলতে পারেন আর কি, এক্সট্রাপোলেট করে। তো সে কারণে আমরা ট্রানজিয়েন্ট কারেন্ট নির্ণয়ের সময় ওই ফিক্স ভ্যালুকে √2 দিয়ে ভাগ করে আরএমএস ভ্যালুটা পাইছি। সেম ভাবে আবার জেনারেটর ইন্টারনাল ভোল্টেজ ডিভাইড বাই ফল্টের কারণে যে ভোল্টেজ, এটা ডিভাইড বাই আপনি ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স দিয়ে ভাগ করলেও আপনি পেয়ে যাচ্ছেন। তো এটা গেলে হচ্ছে আমরা ট্রানজিয়েন্ট। তারপরে আমরা যদি ST বলেন, ST কি হবে আপনার, যখন ট্রানজিয়েন্ট পিরিয়ডে চলে গেছে তখন ফল কারেন্ট কি হবে, একটা ST কন্ডিশনে যাবে, মানে ST ফিক্স ভ্যালু পাবেন ফল কারেন্টের। ঠিক আছে, তো এই অবস্থায় একটা এই যে ও এ পর্যন্ত পাবেন, তো ওএ বাই √2 এটাকে ইজি বাই এক্স জি দেখাইতে পারি এরকম। এটাকে কোনো প্রাইম দিবেন না আর কি, এটা নর্মালি যেরকম আছে ওই রকমই। ঠিক আছে, বুঝতে পারছেন এতটুকু? জি স্যার। স্যার আজকে যারা এতটুকু রাখেন স্যার, 45 থেকে আবার সানবেন স্যারের ক্লাস। স্যার নেন স্যার, আরো টাইম আছে। এখানে যে জিনিসটা, এই জিনিসটা একটু বুঝেন যে আপনার সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স কিন্তু অনেক কম ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স থেকে, আবার ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স কিন্তু ST এর রিঅ্যাকট্যান্স থেকেও কম, তার মানে সব থেকে বেশি হচ্ছে ST এর রিঅ্যাকট্যান্স। সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স যেহেতু সব থেকে কম, তাই সাব ট্রানজিয়েন্ট কারেন্ট সব থেকে বেশি থাকে ফল কারেন্টের মধ্যে। ঠিক আছে, তারপর হচ্ছে ST কারেন্ট, তারপর হচ্ছে
সরি, তারপর হচ্ছে ট্রানজিয়েন্ট কারেন্ট, তারপর হচ্ছে স্টেডি স্টেট কারেন্ট। তো আমাদের যে জিনিসটা ফল কারেন্ট, যে ট্রানজিয়েন্ট গুলি আমরা যেগুলি পড়ছি ফল কারেন্টে, এখানে এই কথাটা একটু ভালো, এই জিনিসটা আমাদের মনে রাখা দরকার যে সবগুলি রিঅ্যাকটেন্স কিন্তু আমরা সব সময় ইউজ করি না। এক একটা অ্যানালাইসিসে আমরা এক একটা পিরিয়ডকে ইউজ করি, এক একটা পিরিয়ড নিয়ে অ্যানালাইসিস করি। যেমন যখন আপনি মানে এখানে কি কথাটা বলতে যে সাবটাইমস দ্য রিঅ্যাকটেন্স অফ জেনারেটরস এন্ড মোটরস আর ইউজড টু ডিটারমাইন দ্য ইনিশিয়াল কারেন্ট ফ্লোয়িং অন দ্য অকারেন্স অফ শর্ট সার্কিট। ঠিক আছে, যে সাবটাইমস এন্ড রিঅ্যাকটেন্স আমরা সাধারণত ইউজ করি কিসের জন্য? যে ফল্ট হওয়ার সাথে সাথে, শর্ট সার্কিট ফল্ট হওয়ার সাথে সাথে ইনিশিয়ালি কত কারেন্ট ফ্লো হচ্ছে, ফল্ট কারেন্টটা, ওইটার জন্য সাবটাইমস এন্ড রিঅ্যাকটেন্স কে ইউজ করি জেনারেটর মোটরে। তা আপনি যদি ক্যাপাসিটির কি পরিমাণ, মানে সার্কিট ব্রেকারের কি পরিমাণ ক্যাপাসিটি থাকতে হবে, ইন্ডাইরেক্ট ক্যাপাসিটি, এটা যদি আমরা ডিটারমাইন করতে চান, তাহলে আমরা কি বলছিলাম, গত ক্লাসে বলছিলাম যে সার্কিট ব্রেকারের ক্যাপাসিটি যদি আমি ডিটারমাইন করতে চাই, আমাদের কি করতে হবে? সব থেকে বেশি কারেন্টটাকে আমার থেকে মানে মাথায় রাখতে হবে না? তা সব থেকে বেশি কারেন্টটা কোন পিরিয়ডে ফ্লো হয়? সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে ফ্লো হয় না? জি বুঝছেন স্যার। না আমার কথা? তো সাবট্রানজিয়েন্ট ইয়াতে ফ্লো হলে আমাদেরকে কি করতে হবে? এখন সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্সটা ইউজ করতে হবে হচ্ছে জেনারেটরে। এই কথাটা একটু ভালো করে বুঝেন যে সার্কিট ব্রেকারের ক্যাপাসিটি যদি আমি ডিটারমাইন করতে যাই, আমি যখন কারেন্টটা হিসাব করব, কারেন্ট হিসাব করার সময়, ফল কারেন্ট হিসাব করার সময় জেনারেটরের ফল কারেন্টের জন্য আমি সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স ইউজ করব। কিন্তু সিনক্রোনাস মোটরের ফল কারেন্ট হিসাব করার সময় আমরা সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে ট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স। এই পার্থক্যটা একটু আপনারা নোট ডাউন করে রাখেন যে জেনারেটরের ফল কারেন্ট হিসাব মানে সার্কিট ব্রেকারের ক্যাপাসিটি ডিটারমাইন করার জন্য জেনারেটরের যখন ফল কারেন্ট হিসাব করব তখন আমরা সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স হিসাব করব, আর সিনক্রোনাস মোটরের যখন ফল কারেন্ট হিসাব করতে যাব সার্কিট ব্রেকারের ক্যাপাসিটির জন্য, তখন ট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স হিসাব করব। আর আমাদের লাস্টে যে সেগমেন্ট স্টেবিলিটি স্টেজ, ওখানে আমরা ট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স অ্যাপ্লাই করব। বুঝতে পারছেন? জি স্যার। তো এখানে এই ম্যাথটা আমি জাস্ট একটু রিডিং করে দেখা দিচ্ছি। এখানে যে ম্যাথটাতে কোয়েশ্চেন আপনারা আগের মতোই কোয়েশ্চেন, যে একটা সিস্টেম দেওয়া আছে, অনলাইন ডায়াগ্রাম, ওইখানে জেনারেটরের রেটিং, এই যে এখানে সবকিছু দেওয়া, জেনারেটর রেটিং, দুটোটা জেনারেটর রেটিং দেওয়া, ট্রান্সফরমার রেটিং দেওয়া, ট্রান্সফরমার ডেল্টা ওয়াই এগুলি বলে দেওয়া আছে। তো এখানে মেইনলি যে জিনিসটা একটু কনফিউজিং সেটা হচ্ছে, এখানে একটা বলে দিছে যখনই ফল্ট অকার হচ্ছে, বিফোর দ্য ফল্ট অকার, মানে ফল্ট অকার হওয়ার সময় আপনার হচ্ছে the voltage on the high tension side of the transformer, এই ট্রান্সফরমার হাই টেনশন সাইডে আপনার কি হচ্ছে যে ভোল্টেজ হচ্ছে কত, আমরা ট্রান্সফরমারের ভোল্টেজ কত, 66 কিলো ভোল্ট। বুঝতে পারছেন? the voltage on the high tension side of the transformer is কি 66 কিলো ভোল্ট। তো আমরা এখন, আপনারা তো এখানে তো এরকম রেটেড ভোল্টেজ বা রেটেড রিঅ্যাকটেন্স দিয়ে কি আমরা হিসাব করি, নাকি আগে অনলাইন ডায়াগ্রাম থেকে পার ইউনিট ভ্যালুতে যাই? স্যার পার ইউনিট ভ্যালু। আমরা এখানে পার ইউনিট ভ্যালুতে যাব, যে আমরা ট্রান্সফরমারের যেটা হাই ভোল্টেজ সাইড ওইটাকে আমরা কি ধরবো, যে বেস ধরবো, যে 69 কেবি আর হচ্ছে 75 কেবি, এটাকে বেস ধরে আমরা পার ইউনিট রিঅ্যাকটেন্স, ওই যে সাবট্রান্স, এখানে সবগুলি সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স দেওয়া দেখতেছেন। কারণ আমরা জেনারেটর নিয়ে হিসাব করতেছি, সে কারণে সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স দেওয়া। যদি এখানে যদি মোটরের কথা বলতো, সিঙ্গেল মোটর, তাহলে আমাদেরকে ট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স ইউজ করতে হইতো, মানে এক্স প্রাইম দরকার পড়তো। তো এখন আমরা এক্স ডি ডবল প্রাইম বের করছি, ওই আগে সূত্রটা কেউ বলতে পারবেন? ওই যে এক্স পার ইউনিট নিউর একটা সূত্র ছিল, যে স্যার x per unit old into kVA। এক্স পার ইউনিট নিউ ইকুয়াল টু এক্স পার ইউনিট ওল্ড Sir, X per unit new sir BB old square by BB new square, sir. এস বি নিউ বাই এস বি ওল্ড ইন্টু BB new by kV old by kV new, কেবি ওল্ড বাই kV new whole square। কেবি নিউ বা ভিবি ওল্ড বাই ভিবি নিউ টু দি পাওয়ার স্কয়ার। whole square, sir. হ্যাঁ, এরকম এই সূত্রটা সব জায়গায় ইউজ হবে। এই সূত্রটা শুধু মুখস্থ রাখবেন, এই সূত্র সব জায়গায় ইউজ হবে। এটাও অনেকে পরীক্ষা ভুল করছিলেন, এটা ফার্দার সবসময় ইউজ হবে আর কি। তো এটাই এখানে ইউজ করতেছে। তারপরে এখন আপনার থেকে তো ফল্ট অবস্থায় ভোল্টেজ লাগবে না, এখন ফল্ট অবস্থায় আপনার
ভোল্টেজটা কত বলছিল? ওই যে 66 কিলো ভোল্ট বলছে না এখানে ফল্টের জি, স্যার। অবস্থায় ট্রান্সফরমারের হাই টেনশন সাইডে। তো সেই কারণে আপনার ট্রান্সফরমারের হাই টেনশন সাইডে যে ভোল্টেজ, এটা ফল্ট অবস্থা। এখন ফল্ট হয়ে গেলে ওই ভোল্টেজটা তো সব জায়গায় এসে যাবে না। ফল্ট ভোল্টেজ শর্ট সার্কিট হয়ে গেছে মানে কি, ভোল্টেজ তো সব জায়গায় সেম। ঠিক বলছি না? যখনই জেনারেটরের টার্মিনাল শর্ট সার্কিট হয়ে যাবে, এই টার্মিনাল গুলো যখন শর্ট সার্কিট হয়ে যাবে, ওই অবস্থায় কি হয়ে যাবে আপনার, ওই ভোল্টেজটা ফল্টের আগে যে ভোল্টেজটা ছিল এটা সব জায়গায় সেম হয়ে যাবে না। সেই কারণে আমি যখন জেনারেটরের ভোল্টেজটা নিচ্ছি, তখন আমরা কি করতেছি, ওই যে ফল্ট ভোল্টেজকে বেস দিয়ে, ফল্ট ভোল্টেজ হচ্ছে 66, ওইটাকে বেস দিয়ে ভাগ দিচ্ছি। ঠিক আছে? সেম ভাবে জেনারেটর 2 এর ক্ষেত্রেও সেম, ফল্ট ভোল্টেজকে বেস দিয়ে ভাগ দিচ্ছি, EG2 বের করছি। এখানে এগুলি বের করার পরে তারপরে আমরা ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম, যেটা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা আঁকছি, যে এই দুইটা জেনারেটর প্যারাল, এই যে প্যারাল, এটার সাথে ট্রান্সফরমারটা সিরিজ। তো আমরা প্যারাল কিভাবে আঁকি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম, জাস্ট জেনারেটরের ভোল্টেজটা, তারপরে রিঅ্যাকট্যান্স, আর ট্রান্সফরমারের জন্য শুধু একটা রিঅ্যাকট্যান্স। এখানে সুইচ দিয়ে বোঝাচ্ছি যে মানে যে অবস্থায় কারেন্টটা ফল্টটা ক্রিয়েট হবে ওইটা বোঝাচ্ছি আর কি। তো এখন আপনার ফল্ট দেখেন তো দুটোটা প্যারাল না, প্যারাল হলে কি হবে, যখন আপনি এখানে থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করেন, তো থেভেনিন থিওরেম কিভাবে অ্যাপ্লাই করি আমরা সবগুলিকে, মানে যখন আমরা থেভেনিন থিওরেমে থেভেনিন ভোল্টেজটা বের করি, তখন কি করব, এই যে দুটোটা জেনারেটর যেহেতু প্যারাল, ফলে আপনার ফল্ট অবস্থায় আপনার এখানে মানে পি পয়েন্টে যে ফল্ট ভোল্টেজটা অ্যাপ্লাই হবে, ওইটা কি দুটোটা প্যারাল যেহেতু, তাহলে সেম ভোল্টেজে অ্যাপ্লাই হবে না? আমার কথা বুঝতেছেন? একটু আরেকবার বলবেন, এই স্যার। আমার কথাটা বললাম, আমরা পি পয়েন্টে এখানে আমরা মানে সুইচটা ক্লোজ করে পি পয়েন্টে ফল্ট হচ্ছে এটা চিন্তা করতেছি, মানে জেনারেটর এই ট্রান্সফরমারের এই সাইডে আর কি। এটাই তো ছিল ট্রান্সফরমার হাই টেনশন সাইডে ফল্টটা দেখতেছি। তা এখন ফল্ট যখন হচ্ছে, তখন আপনার বলতেছি যে এই দুটোটা এটাকে যদি থেভেনিন করেন, তাহলে কি হবে, এগুলি সবগুলি ধরেন যে শর্ট, রিঅ্যাকট্যান্স, ইন্ডাকট্যান্স। তো এই অবস্থায় আপনার এখানে যে ভোল্টেজটা হচ্ছে, মানে এদের ভোল্টেজ কত ছিল, ওই যে পার ইউনিট যেটা 66/69, ওই পার ইউনিট ভোল্টেজটা আপনার ফল্ট পয়েন্টে ওই ভোল্টেজটাই পাবেন না। জি, স্যার। ঠিক আছে? আর এখন আপনার এখানে যদি রিঅ্যাকট্যান্স যদি হিসাব করতে যাই, রিঅ্যাকট্যান্স কত, যেটা থেভেনিন রিঅ্যাকট্যান্স বা থেভেনিন রেজিস্ট্যান্স, তখন কি করবো আমরা, জেনারেটরের ভোল্টেজ গুলিকে শর্ট করে দেন আপনি, হ্যাঁ, স্যার। শর্ট করে দিলে আমরা এই দুইটা প্যারাল, এই যে এই দুইটা প্যারাল করে এটার সাথে পাইলাম, এটার সাথে 0.10 যোগ করলে আমরা থেভেনিন রিঅ্যাকট্যান্সটা পাচ্ছি। তো এটার সাথে আমরা যদি ওই ভোল্টেজটা, যেটা ফল্টে যে ভোল্টেজটা পাইছিলাম, ওই যে 66/69, 0.957 পার ইউনিটে যে এটা, ওই ভোল্টেজকে যদি এই রিঅ্যাকট্যান্সে যদি ভাগ দিয়ে দেন, তাহলে আপনি ফল্ট কারেন্টটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, স্যার। জাস্ট এই ছবিটাকে ইউজ করছি আমরা। এই ছবি থেকে আগে ভোল্টেজটা কত হবে এটা দেখছি, এই যে ভোল্টেজের এখানে ব্যাখ্যা এখানে উপরে দিছে, তারপর এটাকে রিঅ্যাকট্যান্স দিয়ে ভাগ দিয়েছি। এখন ফল্ট কারেন্ট পাওয়ার পরে তারপর প্রতিটা জেনারেটরের ফল্ট কারেন্টকে ওই যে কারেন্ট ভাগ হয়ে যায় না প্যারাল পাতে, ওই সূত্র দিয়ে কারেন্টটাকে ভাগ করছি, এটাই করছে এখানে, আর কোনো কিছু করে নাই। তারপরে এটা তো পার ইউনিট ভ্যালু পেলাম, তারপরে এটাকে আমরা ওই কেবি দিয়ে বা গুণ দিয়ে, বেস কারেন্ট দিয়ে গুণ দিয়ে আমরা হচ্ছে অ্যাকচুয়াল ফল কারেন্টটা বের করছি আর কি। তো বেস কারেন্টটা কেমনে বের করছে এটা তো আপনারা জানার কথা, যে বেস কারেন্ট আমরা কিভাবে বের করতে পারি, 3 ফেজে SB/√3 ইন্টু VB, এটা ছিল বেস কারেন্ট বের করার সূত্র, আইবি বের করার সূত্র। এই যে এটা এখানে বের করতেছে, ওই আইবি কে তারপরে আই পার ইউনিট দিয়ে গুণ দিলে অ্যাকচুয়াল কারেন্টটা পেয়ে গেছি। তো এই চ্যাপ্টারটা আমি যেগুলি আছে স্লাইড থেকে ওগুলি পড়াবো, স্লাইডে যেগুলি নেই এগুলি বাদ দিব, আর বাকি কিছু পড়া থাকবে হচ্ছে আপনার ইয়াতে থাকবে আর কি, কি বলে, আশফাকের চ্যাপ্টারে থাকবে সেগমেন্ট থেকে। সেগমেন্ট ঈদের আগে শেষ করবো ইনশাল্লাহ। আপনাদের এই স্লাইডটা আপনাদের মনে হতে পারে স্যার 83 পেজের স্লাইড এত বড় কেন, আসলে ব্যাপারটা তেমন নয়। আপনারা এই পড়াটা দেখে বুঝছেন যে 1 ঘন্টার পড়া ছিল, আমরা এখানে কত স্লাইড পড়ে ফেলছি, প্রায় কত এই 37 পেজের মতো, 36 পেজের মতো স্লাইড পড়ে ফেলছি, 35 পেজের মতো। কেন, কারণ এখানে দেখেন এই যে
স্যারে কি করছে একটা পরে এখানে কোশ্চেন একটা দুইবার রিপিট দিয়ে দিছে, একটা ছবি 3-4 বার রিপিট দিয়ে দিয়ে একটা একটা লাইন দিয়ে দিয়ে একটা একটা পেজ করছে, সে কারণে এতগুলি স্লাইড। আসলে কিন্তু প্রতিটা স্লাইডে ছোট ছোট আর কি। ঠিক আছে, বুঝছেন? জি স্যার। তো আপনারা এতটুকু পড়ে নিবেন, আপনাদের আবার কালকে ক্লাস হবে ইনশাল্লাহ। কালকে ক্লাস 2 পিরিয়ড, আবার 2 পিরিয়ড নিবে আর কি ইনশাল্লাহ। স্যার 2 পিরিয়ড পাবো না তো স্যার, কালকে স্যার টানা ক্লাস আছে। আমার